আমি যখন রাজনীতিতে 2018 সালে আসি, তখন যে কন্ট্রাক্ট গুলো আমার বাতিল হয়েছে সেগুলো অনেক বড় বড় কন্ট্রাক্ট বাতিল হয়েছে। তো প্রায় আমার 8-10 কোটি টাকার কন্ট্রাক্টই সেই সময় বাতিল হয়েছে। তো আমি যদি রাজনীতিতে না আসতাম তো আমার ওই টাকাগুলো তো আমি পেতাম। তো আমি সরকার পতনের আগ পর্যন্ত কথা বলার স্বাধীনতা ছিল না বাংলাদেশের মানুষের। মাশরাফির আক্ষেপেও যেন ফুটে উঠল সেই সুর। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে আস্তে আস্তে রাজনীতির নানা ভয়ঙ্কর বিষয়গুলো তুলে ধরলেন মাশরাফি বিন মুর্তজা। দর্শক বন্ধুরা, রাজনীতিতে আসার আগে তাকে 8 থেকে 10 কোটি টাকা লস করে শেষ পর্যন্ত রাজনীতিতে আসতে হয়েছে। দর্শক বন্ধুরা, তবে মাশরাফি বিন মুর্তজাকে রাজনীতিতে আনার জন্য আওয়ামী লীগ কতটুকু আগ্রহ ছিল, দর্শক বন্ধুরা আবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। অন্যদিকে এবার গত আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় মানুষের কথা বলার অধিকার ছিল না, সেটাই এবার যেন নিজেই প্রকাশ করেছেন মাশরাফি বিন মুর্তজা। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা দেখে নেই শেষ পর্যন্ত গত সরকারকে কেন্দ্র করে কি বলেছেন মাশরাফি বিন মুর্তজা। অবশ্যই পুরো ভিডিও দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। আমি চিন্তা করতেই পারি যে ভাই আমার দরকার কি ছিল এসব রিস্ক নেওয়ার। আমি তো ভালো ছিলাম, আমার কাছে তখন সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে আমি যখন রাজনীতিতে 2018 সালে আসি, তখন যে কন্ট্রাক্ট গুলো আমার বাতিল হয়েছে সেগুলো অনেক বড় বড় কন্ট্রাক্ট বাতিল হয়েছে। তো প্রায় আমার 8-10 কোটি টাকার কন্ট্রাক্টই সেই সময় বাতিল হয়েছে। তো আমি যদি রাজনীতিতে না আসতাম তো আমার ওই টাকাগুলো তো আমি পেতাম। তো আমি আমার পরিবার নিয়ে আরামসে, মানে সেগুলো আপনি কল্পনাই করতে পারবেন কত কত বড় বড় কন্ট্রাক্ট। ঠিক আছে, সেটা হচ্ছে যে তার কয়দিন পরেই ছিল ওয়ার্ল্ড কাপ। তো ওয়ার্ল্ড কাপের ক্যাপ্টেন আমি একদম, সেটা আমি রাজনীতিতে এসেও করেছি, রাজনীতি না আসলেও আপনারাও জানেন যে আমি এবং অবধারিত আমি ওয়ার্ল্ড কাপের ক্যাপ্টেন ছিলাম। সমস্ত বড় বড় কন্ট্রাক্ট আমার কাছে ছিল এবং যাদের সাথে সাইন্ড আপ ছিল তারা বাতিল করে দিল আমাকে, কারণ তারা মাল্টি ন্যাশনাল কোম্পানি, কোনো রাজনৈতিক দলের সাথে তারা থাকতে চায় না। আচ্ছা, তো আমি যদি ওই সময় এটা না করে ভাই আমি একা ভালো থাকবো চিন্তা করতাম, তাহলে তো আজকে আমাকে এই দিন দেখতে হতো না, বা আমাকে এত গালির প্রশ্ন। হ্যাঁ, আমি খেলায় খারাপ খেলেছি, গালি খেতাম, সেটা ভিন্ন জিনিস, কিন্তু আজকে এই পরিস্থিতি আমার হইতো না। তো আমি আমার যে টাকা পয়সা হইতো তাই নিয়ে আমি আরামসে আমার পরিবার নিয়ে আরামসে ভালো থাকতে পারতাম। আমি তো ওই শাটলটা ব্রেক করে ওই চ্যালেঞ্জটা নিয়ে এসেছি কাজ করতে। তো এই জন্য বললাম যে ভুল করেছি এই জিনিসটা আমি বলবো না, আমি জেনে বুঝেই যদি ভুল করি তাহলে আমি আমার নিজের ক্ষতি করেছি, যদি খুব বেশি বলতে হয় এটা করেছি। কিন্তু আমার ভেতরে কোনো ওই জিনিসটা কাজ করবে না কোনোদিন যে না আমি যে আমার মোটিভ ছিল কি, আমি কি চিন্তা করে রাজনীতি করতে আসছি এবং আমি আসলে কাজ করতে চেয়েছি কিনা, এই জায়গাটায় হয়তো আমি বলবো যে না আমি চেয়েছি, আমি করেছি, আমার সাধ্যমতো করেছি। মাশরাফি, সেটা কি আপনি এখনো চান? মানে এখনো চান বলতে আমি বলছি যে আপনি এখন একটা কঠিন পরিস্থিতিতে আছেন, আপনার দল একটা কঠিন পরিস্থিতিতে আছে। আপনি তো ওই অর্থে প্রথাগত রাজনীতিবিদ না, সেটা আমরা সবাই জানি, আপনি নিজেও ব্যাখ্যা করেছেন। তো এখনকার এই অবস্থায় দাঁড়িয়ে আপনি কি ভবিষ্যতেও রাজনীতি করবেন, নাকি রাজনীতি ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা করছেন? দেখেন নোমান ভাই, ভবিষ্যতের কথা ভেবেছি জীবনে দাঁড়িয়ে, একসময় অনেক ভবিষ্যতের কথা ভেবেছি এবং একটু আগে আপনাকে একটা কথা বলেছি যে দেখেন যে কাজগুলো আমি নড়াইলের জন্য করেছি সেই তালিকাটা যদি আপনি ধরেন তাহলে শুধু একটা ইউনিভার্সিটি এখন বাকি আছে, একটা সি ক্যাটাগরির জেলায় কি কি প্রয়োজন, একটা ইউনিভার্সিটি বাকি আছে। সেটাও কয়েকদিন আগে যে 5টা বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবনা গিয়েছে, তার ভেতরে নড়াইল জেলার প্রস্তাবনাটা ছিল এস এম সুলতানের নামে। এস এম সুলতানকে হয়তো আপনারা নিশ্চয়ই চিনেন। না না, অবশ্যই বিখ্যাত চিত্রশিল্পী, ওনার নামে বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবনা গিয়েছে। আমি সেটাও প্রায় করে ফেলেছিলাম। তো আমি এত কিছুর পরও কিন্তু এখনো বলছি যে যে চলমান কাজগুলো নড়াইলে আছে। আমি এই জায়গাটায় আমি যদি একটুখানি আমাকে ক্লিয়ার করতেন, মানে শুধু একটা ইউনিভার্সিটি বাকি ছিল বলতে আপনি মানে কি বোঝাচ্ছেন? মানে এর বাইরে উন্নয়ন প্রকল্পগুলোর কথা কি বলছেন? হ্যাঁ, আমি সেটা বলতে চাচ্ছিলাম। মানে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা তো একটা সি ক্যাটাগরির জেলা। আজকে আপনি বিগত 5 বছরের 2 বছর ছিল করোনা, তার ভেতরে আজকে 4 লেনের কাজ চলছে। আমাদের ওইখানে নদী ভাঙন কবলিত এরিয়া, সেখানে প্রায় 300 কোটি টাকার মতো
প্রোটেকশন হয়েছে, আপনার ইমার্জেন্সি প্রোটেকশন হয়েছে, আপনার 200 কোটি টাকার পল্লীর অবকাঠামোর রাস্তা ঠিক করা আছে। এর কয়েকদিন আগে আমি আবার 250 কোটি টাকার একটা নড়াইল জেলা পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প বই, সেটা অনুমোদন হয়ে প্রায় 34 কিলোমিটার মতো টেন্ডার হয়েছে। নড়াইলে 100 বেড হসপিটাল ছিল স্বাধীন হওয়ার পর থেকে, তো এটাকে 250 বেড করে ওয়ার্ল্ড ব্যাংকের সহযোগিতায় 10টা আইসিইউ নেওয়া হয়েছে। আমাদের নড়াইল লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের এমপি হিসেবে মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থতা স্বীকার করে নিয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এছাড়া নড়াইলে তার বাড়িঘর পুড়িয়ে দেওয়া নিয়ে কোনো অভিযোগ বা ক্ষোভ নেই বলেও জানিয়েছেন মাশরাফি। দ্বাদশ জাতীয় সংসদের হুইপ ও নড়াইল 2 আসনের 2বারের সংসদ সদস্য জানিয়েছেন নিজের ভবিষ্যৎ ভাবনাও। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশে যে লঙ্কাকাণ্ড হয়ে গেছে সে সময় চুপ করেছিলেন মাশরাফি। পরবর্তীতে এই আন্দোলন রূপ নেয় সরকার পতনের এক দফা দাবিতে, তাতে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতন ঘটে। দায়িত্ব হারান মাশরাফিরাও, ভেঙে যায় সংসদ। সরকার পতনের আগ পর্যন্ত কথা বলার স্বাধীনতা ছিল না বাংলাদেশের মানুষের। মাশরাফির আক্ষেপেও যেন ফুটে উঠল সেই সুর। বিডি নিউজ 24-কে দেওয়া সাক্ষাৎকারে নড়াইল এক্সপ্রেস খ্যাত এই ক্রিকেটার বলেন, এই কষ্ট থাকবেই, হয়তো আজীবন থাকবে। দেশের একটা ক্রাইসিস মুহূর্তে পাশে থাকতে পারিনি, কিছু করতে পারিনি, এটা আমাকে সবসময় ভোগাবে, পোড়াবে, সবসময় থেকে যাবে। সবসময় তো কথা বলা যায় না, কিছু জিনিস হয়তো বলার ব্যাপারও নয়। এতদিন চুপ ছিলাম, আজকে কিছু বলছি, কিছু হয়তো সামনে বলবো। জীবনে অনেক কিছু হবে, তবে এই কষ্টটা রয়ে যাবে। যত কিছুই হোক, এটা কখনো যাবে না। নিজের ওপর সেই হতাশা সব সময় থাকবে। চুপ ছিলেন কেন জানতে চাইলে মাশরাফি বলেন, এখন আসলে এসব কথার উত্তর বা ব্যাখ্যা দেওয়ার অর্থ নেই। যদি সরাসরি বলি তাহলে অবশ্যই আমি পুরোপুরি ব্যর্থ হয়েছি অনেক মানুষের প্রত্যাশা পূরণ করতে। কোটা সংস্কারের আন্দোলন অবশ্যই যৌক্তিক ছিল, আমার নিজের কাছেও মনে হচ্ছিল এটা হয়ে যাবে। মাশরাফির দাবি, তিনি শিক্ষার্থীদের সাথে আলোচনায়ও বসতে চেয়েছিলেন। শিক্ষার্থীদের পক্ষে কাজ করার সুযোগ দল থেকে পাননি জানিয়ে এই ক্রিকেটার বলেন, রাজনীতির মাঠে আমি আমার দলের অধিনায়ক নই, সহ অধিনায়ক নই, এমনকি বড় কেউ নই। মাত্র কয়েক বছর হলো শুরু করেছি রাজনীতি। আমি আমার জায়গা থেকেই চেষ্টা করেছি, যতটুকু সাধ্য ছিল চেষ্টা করেছি যেন ছাত্রদের সঙ্গে আলোচনার ক্ষেত্র তৈরি করতে পারি। কিন্তু সুযোগটা না পেলে তো কিছু করার থাকে না। হয়তো দলের উপদেষ্টা মণ্ডলীতে থাকলে বা সেরকম কেউ হলে দায়িত্ব পেতাম। তারপরও সাধ্যমতো করেছি, কিন্তু সুযোগটা আমি পাইনি। মাশরাফি কেন সে সময় শিক্ষার্থীদের পক্ষে থাকার কারণে পদত্যাগ করলেন না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দলের বাইরে গিয়ে কিছু করতে হলে আমাকে পদত্যাগ করতে হতো। সেটা যদি করতাম তাহলে এখন নিশ্চয়ই আমার অনেক প্রশংসা হতো। কিন্তু প্রতিটি সময়ের বাস্তবতা আলাদা থাকে। ওই সময় যদি পদত্যাগ করতাম তাহলে আরও বড় কিছু হয় কিনা, বা পরিস্থিতি আরও খারাপ হয় কিনা, এরকম অনেক কিছু ভাবতে হয়েছে। আমি যদি সেই ভাবনাগুলো সব তুলে ধরি সেটারও পক্ষে বিপক্ষে যুক্তি থাকবে, কিন্তু সম্ভাব্য পরিণতি বা অনেক দিক আমাকে ভাবতে হয়েছে। মেশ আরও বলেন, একটা দুটি স্ট্যাটাস ফেসবুকে দিলে হয়তো গা বাঁচাতে পারতাম, তারপরে অনেকে সমালোচনা করতেন, অনেকে খুশি হতেন, কিন্তু আমার জায়গা থেকে আরও বড় পরিসরে কিছু করার চেষ্টা করেছি, সেটিও পারিনি, কাজেই ব্যর্থ হয়েছি অবশ্যই। সাক্ষাৎকারে মাশরাফি জানান, নড়াইলের মানুষ তার বাড়ি পুড়িয়ে দেওয়ায় কোনো ক্ষোভ নেই, একে নিজের ব্যর্থতা হিসেবেই দেখছেন তিনি। তা দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে মাশরাফিও এই সরকারের নানা অন্যায়কে কেন্দ্র করে মুখ খুলেছেন। কারণ বিশেষ করে বাংলাদেশের মানুষের যদি কথা বলার অধিকারটাই কেড়ে নেয় তাহলে বাংলাদেশের মানুষ কি কেমনে বাঁচবে। তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিও দেখে এবং সেই সাথে মাশরাফি বিন মুর্তজার এই সকল কথাগুলো শুনে আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।